কোয়ান্টাম বলবিজ্ঞানের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চিরায়িত বলবিদ্যার ব্যর্থতা ও কোয়ান্টাম বলবিদ্যার উত্থান সম্পর্কে আলোচনা করব। 5টি বিষয় নিয়ে আজকের আলোচনাটি থাকবে এবং এই 5টি বিষয় ক্লাসিক্যাল মেকানিক্স আসলে ব্যাখ্যা করতে পারে না। এগুলো ব্যাখ্যা করার জন্য আমাদের কোয়ান্টাম মেকানিক্সের প্রয়োজন হয়। তো 1 নম্বর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণ বস্তুর বিকিরণ। আসলে ব্ল্যাক বডিটা কি, বা ব্ল্যাক বডি মূলত একটা হট অবজেক্ট। যে কোনো একটা হট অবজেক্টই হচ্ছে ব্ল্যাক বডি। তো ধরি আমরা এখানে একটা মোমবাতি কল্পনা করি, তো এইখান থেকে যে বিকিরণটা ছড়াচ্ছে এই বিকিরণ কিন্তু কোয়ান্টাম বলবিদ্যার সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব হয়, কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সের সাহায্যে এটি ব্যাখ্যা করা সম্ভব নয়। আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন সম্পর্কে আমরা প্লাঙ্কের সূত্রটি শিখব নেক্সট ক্লাসে, এবং তখন এইটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হবে। তো ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণ বস্তুর বিকিরণ সম্পর্কে কিন্তু চিরায়িত বলবিদ্যা ব্যাখ্যা করতে পারে না। আমরা যদি কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি সংজ্ঞাটা বলি, যে বস্তু তার উপর আপাতিত সকল দৃশ্য ও অদৃশ্য তড়িৎচুম্বক বিকিরণ শোষণ করে তাকে কালো বস্তু বা ব্ল্যাক বডি বলে। তো 2 নম্বর যে বিষয়টি চিরায়িত বলবিদ্যা ব্যাখ্যা করতে পারে না সেটা হলো আলোর তড়িৎ ক্রিয়া। যখন আলো একটা ধাতুর উপরে আপতিত হয়, বা উচ্চ কম্পাঙ্ক সম্পন্ন যদি কোনো আলো একটা ধাতুর উপরে আপতিত হয়, তা থেকে ইলেকট্রন নিঃসৃত হয়, তা থেকে ইলেকট্রন বের হয়ে আসে। এই ঘটনাটাকেই কিন্তু আলোর তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট বলে। তো উচ্চ কম্পাঙ্ক, এইটা সত্য হলেও উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট একটি উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মির প্রয়োজন হবে, এবং এই উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি যদি কোনো ধাতুর উপর আপতিত হয় তাহলে তা থেকে এই যে ইলেকট্রন বের হয়ে আসার যে ঘটনা, এটাকেই ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোর তড়িৎ ক্রিয়া বলে। তো আলোর তড়িৎ ক্রিয়ার সংজ্ঞাটা যদি আমরা লিখি, যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে তা থেকে ইলেকট্রন নিঃসৃত হয়। এই ঘটনাকে ফটো ইলেকট্রিক ক্রিয়া বা আলোর তড়িৎ ক্রিয়া বলে। 3 নম্বর যে বিষয়টি আছে সেটা হলো পরমাণুর বর্ণালী। চিরায়িত বলবিদ্যার সাহায্যে কিন্তু পরমাণুর বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা করা যায় না। আমরা দেখেছিলাম বোর পরমাণু মডেল 1913 সালে যে বোর পরমাণু মডেল প্রকাশিত হয়, সেইখানে কিন্তু হাইড্রোজেন বা হাইড্রোজেনের সদৃশ যেসব মৌল আছে, বা এরকম হাইড্রোজেন, হিলিয়াম বা লিথিয়াম, এইসব মৌলের ক্ষেত্রে এইসব মৌলের কিন্তু ব্যাখ্যা করা সম্ভব। কিন্তু এই যে যাদের একটা মাত্র ইলেকট্রন থাকে সেসবের ক্ষেত্রে বর্ণালীগুলো ব্যাখ্যা করা সম্ভব, কিন্তু যেসব পরমাণু আছে উচ্চ, সেই সব পরমাণুর সম্পর্কে কিন্তু তাদের বর্ণালী সম্পর্কে কিন্তু ব্যাখ্যা করা সম্ভব নয়। যেমন এই যে হাইড্রোজেনের বর্ণালী কিন্তু ব্যাখ্যা করা যায় মোটামুটি প্লাঙ্কে বোরের পরমাণু মডেল থেকে বা বোরের তত্ত্ব থেকে, কিন্তু এই যে বড় হিলিয়াম বা আর্গন এগুলা সম্পর্কে যদি সবগুলা সম্পর্কে ব্যাখ্যা করতে হয় তাহলে আমাদের কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের প্রয়োজন হবে। তাহলে পরমাণুর বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা করতে হলে কোয়ান্টাম মেকানিক্সের প্রয়োজন, অর্থাৎ চিরায়িত তত্ত্বের সাহায্যে আমরা পরমাণুর বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা করতে পারি না। 3 নম্বরে আছে কম্পটন ক্রিয়া বা কম্পটন ইফেক্ট। তাহলে কম্পটন ইফেক্টের সংজ্ঞাটা হলো কি, উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যখন কোনো লক্ষ্যবস্তুর সাথে সংঘর্ষে বিক্ষিপ্ত হয় তখন বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি হয়। এই ঘটনাটাকে
কম্পটন ক্রিয়া বা কম্পটন প্রভাব বলে। তো উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যদি একটা লক্ষ্যবস্তু যদি একটা ইলেকট্রন হয় বা যে কোনো লক্ষ্যবস্তু হইতে পারে, তার সাথে যদি সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে আপতিত ফোটনের যে তরঙ্গ দৈর্ঘ্য ধরি ল্যামডা, এবং বিক্ষিপ্ত হওয়ার পর যে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা ড্যাশ। তো এই বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেড়ে যায়। তো এই ঘটনাটাই কিন্তু কম্পটন ক্রিয়া বা কম্পটন ইফেক্ট। তো কম্পটন ক্রিয়ার ব্যাখ্যাটা কিন্তু চিরায়িত বলবিদ্যার সাহায্যে দেওয়া সম্ভব নয়। তারপর আছে জিম্যান ক্রিয়া বা জিম্যান ইফেক্ট। তো 1896 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জিম্যান লক্ষ্য করেন বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রভাবে প্রতিটি পারমাণবিক বর্ণালী রেখা একাধিক রেখায় বিভক্ত হয়ে পড়ে, এবং চুম্বক ক্ষেত্রের মান যতই বৃদ্ধি করা যাবে রেখা বিভক্তিকরণের পরিমাণ ততই বৃদ্ধি পাবে। অর্থাৎ জিম্যান স্যার লক্ষ্য করলো যে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে পারমাণবিক বর্ণালী রেখা একাধিক রেখায় বিভক্ত হয়ে পড়ে। তো পারমাণবিক বর্ণালী আমরা এই যে একটু আগে দেখলাম 3 নম্বর পয়েন্টে পারমাণবিক বর্ণালী। তো এই পারমাণবিক বর্ণালী কিন্তু চৌম্বক ক্ষেত্রের উপর মানে পারমাণবিক বর্ণালীর প্রভাব কাজ করে। মানে চৌম্বক ক্ষেত্র পারমাণবিক বর্ণালীর উপরে প্রভাব দেখায়। তো আমরা যখন একটা মানে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের মানে পারমাণবিক বর্ণালী এর উপর কাছে যখন আমরা একটা চৌম্বক ক্ষেত্র নিয়ে আসি, তখন চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ওই পারমাণবিক বর্ণালীটা একাধিক রেখায় বিভক্ত হয়ে পড়ে, এবং চৌম্বক ক্ষেত্রের মান যতই বৃদ্ধি করা হয় বিভক্তিকরণের পরিমাণ ততই বৃদ্ধি পায়। তাহলে এটাকেই কিন্তু জিম্যান ইফেক্ট বা জিম্যান ক্রিয়া বলে। এই জিম্যান ক্রিয়ার ব্যাখ্যাটা কিন্তু চিরায়িত তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব নয়। এইটার জন্য আমাদের কোয়ান্টাম তত্ত্বের প্রয়োজন। তো যা হোক, এখন আমরা যে বিষয়টি দেখব যে একটা গুরুত্বপূর্ণ ফটো, যেটার মাধ্যমেই কিন্তু আসলে কোয়ান্টাম বলবিদ্যার সূচনা হয় মূলত। তো এই ফটোটা অনেকেই দেখে থাকবেন। এটা হলো সলভে কনফারেন্স 1927। তো এই পঞ্চম সলভে কনফারেন্সে এইখানে কিন্তু পৃথিবীর সব থেকেই বড় বড় বিজ্ঞানীরা এখানে উপস্থিত হন। তো এইখানেই কিন্তু এটার মাধ্যমেই কিন্তু কোয়ান্টাম বলবিদ্যার সূচনা হয়। কিন্তু তার আগেও যে ম্যাক্স প্লাঙ্ক যে স্যার আছেন, উনি কিন্তু 1927 একটা গুরুত্বপূর্ণ মানে 1900 সালের প্রথম দিকেই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। সেটা হলো, আমরা জানি শক্তি E = h mu, E = h, যেখানে h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এবং মিউ হচ্ছে লাগেন কম্পাঙ্ক, বা অনেকে আপসিলন দ্বারা লেখে E = h আপসিলন। তো যা হোক, এইখানে কিন্তু 29 জন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানীরা আছে, যাদের ভিতর মানে 17 জন কিন্তু নোবেল পিস প্রাইজ পাওয়া বিজ্ঞানী, এবং এখানে আছে ম্যারি কুরি, যে কিন্তু 2বার নোবেল পিস প্রাইজ পান এবং 2টা আলাদা আলাদা ক্ষেত্রে কাজ করে। তারপরে এই যে আছে লরেন্স, আপনারা লরেন্স বরের নাম হয়তো শুনে থাকবেন। তারপর আছে আলবার্ট আইনস্টাইন, এনার আসলে পরিচয় দেওয়ার কিছু নাই। তবে আলবার্ট আইনস্টাইন কিন্তু ফটো ইলেকট্রিক ক্রিয়া বা আলোর তড়িৎ ক্রিয়া ব্যাখ্যার জন্যই কিন্তু নোবেল পিস প্রাইজ পান। এটা অনেকে ভাবে যে জেনারেল রিলেটিভিটি বা স্পেশাল রিলেটিভিটির জন্য আসলে নোবেল পিস প্রাইজ পান। এটা কিন্তু সত্য না। আসলে ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা দেওয়ার কারণেই কিন্তু আলবার্ট আইনস্টাইন নোবেল পিস প্রাইজ পান। তো এইখানে আছে ড্রাক, পোল ড্রাক, তারপরে আছে আর্থার কম্পটন, আপনার কম্পটন ক্রিয়া দেখলেন। তারপরে আছে লুইস ডি ব্রগলি, এই যে ডি ব্রগলির লুইস ডি ব্রগলি যে তরঙ্গ ও কণার দ্বিতীয়তা সম্পর্কে যে ব্যাখ্যা দেন। তারপর এইখানে আসে হচ্ছে লাস্টে নিলস বোর। তারপরে এখানে আছে যে হাইজেনবার্গ, ওয়ার্নার হাইজেনবার্গ। তারপর এই যে হচ্ছে এডুইন সোডিঙ্গার। তারপর এবং এর মাধ্যমেই কিন্তু মূলত কোয়ান্টাম বলবিদ্যার
সূচনা হয় এবং তবে এর যাত্রাটা কোয়ান্টাম বলবিদ্যার যাত্রাটা কিন্তু আসলে 1913 সালে যে বোর পরমাণু মডেল প্রতিষ্ঠিত হয়েছিল তা প্রায় 10 বছর পর 1923-এর দিকে 1923-এর দিকে গভীর প্রশ্নের সম্মুখীন হন। কারণ কি, যে আসলে বোর পরমাণু মডেল কিন্তু একই সাথে কোয়ান্টাম তত্ত্ব এবং চিরায়িত তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু চিরায়িত তত্ত্ব আর কোয়ান্টাম তত্ত্ব একই সাথে ব্যবহার করা হয়েছিল বোর পরমাণু মডেলে। যে কারণেই কিন্তু বোর পরমাণু মডেল গভীর প্রশ্নের সম্মুখীন হন এবং এরপরে ধাপে ধাপে এই সকল বিজ্ঞানীরা কিন্তু অনেক অবদান রাখছে কোয়ান্টাম বলবিদ্যা প্রতিষ্ঠিত হওয়ার পিছনে। যেখানে যে এডুইন শ্রোডিঙ্গার আসলে তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা, হাইজেনবার্গ, অর্নার হাইজেনবার্গ এবং এখানের বেশিরভাগ সবাই আছেন। এই কনফারেন্সের পরেই কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের আসলে মূলত সূচনা হলো এবং এবং আস্তে আস্তে পুরাতন কোয়ান্টাম তত্ত্ব হতে আমরা আধুনিক কোয়ান্টাম তত্ত্বে উপনীত হয়েছি। তো যা হোক, পুরাতন কোয়ান্টাম তত্ত্বের আসলে অনেকগুলো ব্যর্থতা ছিল। আমরা এগুলো সম্পর্কে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের মতো এইটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।